এই যাবৎকালের যদি আমি বলি এই 3 দশকের মধ্যে সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্প ছিল আজকে 5.7 মাত্রার একটা ভূমিকম্প হয়েছে। এটা একটা মাঝারি মানের ভূমিকম্প। আমরা যদি এটাকে ক্যাটাগরিতে ফেলি তাহলে এটা একটা মাঝারি মানের ভূমিকম্প। তো আর সাধারণত আসলে এই যে মাঝারি মানের ভূমিকম্প, এই ধরনের ভূমিকম্প হলে আসলে বলতে পারি যে আমরা বেশ এটা ক্ষয়ক্ষতি হতে পারে। আজ সকাল 10টা 38 মিনিট 26 সেকেন্ডে যে ভূমিকম্পটা হয়েছে, সেই ভূমিকম্পটা আমরা আসলে ঢাকাবাসী বা ঢাকার আশপাশে যারা আছে তারা আমরা বেশ ভালোভাবে অনুভব করেছি। এর কারণটা হলো যে আজকের এই ভূমিকম্পটা আসলে উৎপত্তি স্থল ছিল ঢাকার খুব কাছেই। উৎপত্তি স্থলটা ছিল আসলে নরসিংদীর মাধবদী, এবং যেটা আমাদের এই বাংলাদেশ আবহাওয়া দপ্তর যে ভূমিকম্প ও গবেষণা কেন্দ্র যেটা আছে, আমাদের পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্র, এর থেকে এরিয়াল ডিস্টেন্সে যদি আমি বলি তাহলে এটা ছিল 13 কিলোমিটার মাত্র। এবং এই ভূমিকম্পটা আমাদের এই মানে বাংলাদেশ আবহাওয়া দপ্তর আমরা যে ভূমিকম্প কার্যক্রম চালাচ্ছি এখানে 2007 সাল থেকে ডিজিটাল সেসমোমিটারের মাধ্যমে আসলে এই যাবৎকালের যদি আমি বলি এই 3 দশকের মধ্যে সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্প ছিল আজকে 5.7 মাত্রার একটা ভূমিকম্প হয়েছে। এটা একটা মাঝারি মানের ভূমিকম্প। আমরা যদি এটাকে ক্যাটাগরিতে ফেলি তাহলে এটা একটা মাঝারি মানের ভূমিকম্প। তো আর সাধারণত আসলে এই যে মাঝারি মানের ভূমিকম্প, এই ধরনের ভূমিকম্প হলে আসলে বলতে পারি যে আমরা বেশ এটা ক্ষয়ক্ষতি হতে পারে। কারণ একটা 5 মাত্রার ভূমিকম্পকে সাধারণত আমরা তুলনা করি হিরোশিমা এবং নাগাসাকিতে যে বোমাটা ফেলা হয়েছিল সেই বোমার শক্তির সমান। কারণ ভূমিকম্প হলে তো একটা সে শক্তি রিলিজ করে, এই রিলিজটা হলো ঠিক 5 মাত্রার একটা ভূমিকম্প ইজ ইকুইভ্যালেন্ট অফ একটা হিরোশিমা নাগাসাকির একটা বোমা। তো সেক্ষেত্রে 5.7 মাত্রার যে ভূমিকম্পটা হয়েছে আপনারা বুঝতে পারছেন, তাহলে এর মাত্রাটা আসলে আজকে এটা আসলে বেশ একটা মানে ভালো মাত্রার একটা ভূমিকম্প হয়েছে। এটা কি আফটার শক আছে? আফটার শক এটা আসলে সাধারণত একটা বড় ভূমিকম্প হলে সাধারণত এই ভূমিকম্পের পরে সাধারণত আরো ছোট ছোট ভূমিকম্প হয়, বাট এটা ডিপেন্ডস অন যে আফটার শকটা যদি এমন মাত্রার হয় যে মাত্রাটা আসলে আমরা হয়তো ফিল করছি তাহলে হয় আমরা বুঝতে পারবো। যদি এমন হয় যে মাত্রাটা অনেক কম, অনেক কম মাত্রা রয়েছে, সেক্ষেত্রে হয়তো আমরা বুঝতে পারবো। সাধারণত একটা বড় ভূমিকম্প হলে সাধারণত আফটার শক হয়। এখানে যে টেকটনিক প্লেট আছে, এই আজকে যে ভূমিকম্পটা হলো টেকটনিক প্লেটে কোন সেগমেন্টটা এখানে সক্রিয়? আচ্ছা, আমরা যদি টেকটনিক প্লেটের কথা আমরা যদি মানে বিবেচনা করি, বাংলাদেশ টেকটনিক প্লেটের যে অবস্থানগত, তাহলে আমরা আছি ইন্ডিয়ান প্লেটে এবং আমাদের উত্তরে আছে ইউরেশিয়ান প্লেট, আমাদের ইস্টে আছে মায়ানমার সাব প্লেট। তো আসলে আমি প্লেট আসলে বলবো না, বিষয়টা হলো যে আমাদের ইউরেশিয়ান প্লেট, আমাদের যে ইন্ডিয়ান প্লেট, এই প্লেটগুলো একটা আরেকটা প্লেটের মধ্যে আসলে সাবডাক্ট হয়েছে, পাশাপাশি মায়ানমার প্লেটও হয়েছে। এছাড়া আপনারা জানেন যে বাংলাদেশের উত্তরে আছে ডাউকি ফল্ট, আমাদের এখানে মধুপুর ফল্ট আছে, আমাদের পূর্বে আছে সেগাইন ফল্ট। আসলে এই যে একটা জিওলজিক্যাল একটা আমাদের স্ট্রাকচার, আমাদের জিওলজিক্যাল একটা পজিশন, এই পজিশনগুলোর কারণে আমাদের এই অঞ্চলে আসলে সবসময়ের জন্য আসলে ভূমিকম্প হয় বা আগেও হয়েছে। আমরা যদি হিস্ট্রিক্যালি দেখি তাহলে আমাদের এই রিজিওনে বড় বড় ভূমিকম্প হয়েছে, বাট আমাদের গত 100 বছর 150 বছরে আসলে কোনো বড় ভূমিকম্প নাই। তো আসলে এই জন্য সবসময়ের জন্য আমরা বলি যে বাংলাদেশ একটা বড় ভূমিকম্প ঝুঁকিতে আছে। কোন অঞ্চলগুলো উচ্চমাত্রার ঝুঁকিতে আছে? আসলে বাংলাদেশে আমরা যদি ভূমিকম্পের উচ্চমাত্রার ঝুঁকি বলি, বাংলাদেশকে আসলে 3টি ভূমিকম্প প্রবণ অঞ্চলে ভাগ করা হয়েছে, মানে আমরা জোনগুলোকে। তার মধ্যে বাংলাদেশের নর্থ এবং নর্থ ইস্ট যে রিজিয়ন, এটাকে আমরা হাই রিস্ক জোন বলেছি। বাংলাদেশের যে সেন্ট্রাল পার্ট, এটা মিডিয়াম রিস্ক জোন, এবং বাংলাদেশের সাউথ পার্ট যেটা, এটা আসলে লো রিস্ক জোনে আছে। পর্যবেক্ষণ কেন্দ্রগুলো কতগুলো আপনারা রাখছেন? আমাদের ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্র বাংলাদেশ আবহাওয়া দপ্তরে আমাদের 13টা ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্র আছে। কোথায় কোথায় একটু বলবেন? আমাদের আসলে আমাদের যে 13টা ভূমিকম্প যে লোকেশন আছে, আমাদের এখানে কক্সবাজারে আছে, চিটাগংয়ে আছে, এদিকে আপনার খাগড়াছড়িতে আছে, আমাদের কুমিল্লায় আছে, ঢাকায়, সিলেটে, ময়মনসিংহে, নেত্রকোনা, আর রংপুর, পঞ্চগড়, রাজশাহী, খুলনা এবং বরিশালে আছে। একটা বিষয় যে আমরা তো সবসময় পূর্বাভাস অনেক কিছু পাই, বন্যা পূর্বাভাস, বৃষ্টি পূর্বাভাস। ভূমিকম্পের আসলে পূর্বাভাস এখনো আবিষ্কৃত হয়নি। ভূমিকম্পের ক্ষেত্রে যেটা হয় যে ভূমিকম্প হলে 2 ধরনের ওয়েভ জেনারেট করে, একটাকে বলে প্রাইমারি ওয়েভ আর একটাকে বলে সেকেন্ডারি ওয়েভ। প্রাইমারি ওয়েভটা সাধারণত আগে আসে,
যেটা উন্নত বিশ্বে হয়, জাপান যে টেকনোলজিটা ইউজ করে সেটা হলো জাপান এই প্রাইমারি ওয়েভটাকে কাজে লাগায়। প্রাইমারি ওয়েভটা এস ওয়েভের আগে আসে এবং ক্ষতিটা আসলে সেকেন্ডারি ওয়েভ থেকে হয়। কারণ সেকেন্ডারি ওয়েভ যখন জেনারেট করে তখন দু ধরনের ওয়েভ জেনারেট করে, একটাকে বলে রেলি ওয়েভ, একটা বলে লাভ ওয়েভ। এবং ভূমিকম্পের যে ধ্বংসাত্মক যে বিষয়গুলো ঘটে সেই দুইটা কিন্তু এই রেলি ওয়েভ এবং লাভ ওয়েভের কারণে হয়। বাট একটা ভূমিকম্প হলে আগে প্রাইমারি ওয়েভটা আমরা পাই। এই প্রাইমারি ওয়েভটাকে কাজে লাগিয়ে তারা কি করে, প্রাইমারি ওয়েভটা যেহেতু আগে আসে তখন তারা এই প্রাইমারি ওয়েভটাকে কাজে লাগিয়ে তাদের যে বিদ্যুৎ, গ্যাস বা অন্যান্য যে মানে ইম্পর্টেন্স যে স্থাপনাগুলো থাকে ওই স্থাপনাগুলো দেখা যায় যে মেইন সুইচটাকে তারা কি করে, শাটডাউন করে। এটাই আসলে এখনো পর্যন্ত ভূমিকম্পের মানে ক্ষেত্রে আপনারা যেটা বলেন এটাকে আর্লি ওয়ার্নিং মানে না বললেও এটা এক ধরনের আর্লি ওয়ার্নিং। এই প্রযুক্তি কি বাংলাদেশ আনছে? আমাদের বাংলাদেশ আবহাওয়া দপ্তর আসলে এখনো পর্যন্ত আমরা আসলে ভূমিকম্প হলে আমাদের যে ভূমিকম্পের তথ্যগুলো এগুলোই দিচ্ছি, আমরা এখন আসলে ওই স্টেজটাতে এখন জাপানের যেহেতু এই প্রযুক্তিটা হ্যাঁ এটা আমরা চেষ্টা করছি বাংলাদেশ ওদের সাথে যোগাযোগ কি আমরা না এটা ভূমিকম্প জাপানের সাথে জেনারেট করতে না। হবে। এটা বাংলাদেশ আবহাওয়া দপ্তর এটাকে জেনারেট করে বাংলাদেশ আবহাওয়া দপ্তর যদি এটাকে মনে করেন যে বাংলাদেশে আমাদের যে বিদ্যুৎ আছে, গ্যাস আছে, তাদেরকে যদি আমরা গ্রিডে যদি তাদেরকে এটা যদি তথ্যটা দিতে পারি, তো এটা বাংলাদেশ আবহাওয়া দপ্তরের ফিউচার প্ল্যান আছে। আমাদের ইচ্ছা আছে আমরা হয়তো আগামী 2-3 বছরের মধ্যে ইনশাআল্লাহ হয়তো এটা করব। যখন কোনো দুর্যোগ হয় সাধারণত আমরা দেখি যে নামকরণ করা হয়, বিভিন্ন দেশগুলো সহায়তা নিয়েই হচ্ছে যে নামকরণ করার পরে এটা হতে পারে, এটা হতে পারে। তো জাপানে যদি এই প্রযুক্তিটা ওরা পাচ্ছে, ব্যবহার করছে, আমাদের তো ওদের সাথে যোগাযোগ করার আসলে টেকনোলজিটা আসলে খুব একটা মানে জটিল টেকনোলজি না। আমরা একটা ভূমিকম্প হলে ভূমিকম্প হওয়া মাত্রই তাৎক্ষণিক আমরা ভূমিকম্পের তথ্যটা আমাদের সিস্টেমে জেনারেট করে ফেলে। এখন এই তথ্যটাকে শুধু আমি এটাকে যদি আমাদের সংশ্লিষ্ট যারা আছে মানে রেসপেক্টিভ যে ডিপার্টমেন্ট আছে তাদেরকে দিতে পারলে হবে। এটা কিন্তু টেকনোলজিটা খুব মানে আমি বলবো না রকেট সায়েন্স, বাট এর আগে যে জিনিসটা লাগবে সেটা হলো আমাদের বর্তমানে যে 13টা ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণাকেন্দ্র আছে, আমাদের আসলে আরো বেশি আমাদের এই সিস্টেমটাকে আসলে মডার্নাইজ আমাদের করতে হবে। এটা আর্থিক কারণে কি আমরা কিছু? এটা আসলে আর্থিক কারণে না, আমরা আসলে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে আসলে আমরা প্রজেক্ট একটা হাতে নেওয়ার জন্য আমরা প্ল্যান করেছি। আমরা আশা করছি আমরা এই বছরে এটা জমা দিব। আমরা দিলে তখন এই যে কারিগরি কিছু দিক আছে এই কারিগরি দিকটাকে উন্নয়ন করলে আসলে এই জায়গাটা আমরা যেতে পারবো। সাধারণত এত বড় ভূমিকম্পের পর আফটার শকটা কবে নাগাদ, কতদিন পর্যন্ত? সাধারণত একটা ভূমিকম্প হলে এর আফটার শক আসলে সাধারণত 5 থেকে 10 দিন 15 দিন, ক্ষেত্র বিশেষে 1 মাস পর্যন্ত হতে পারে। এটা ডিপেন্ডস অন আসলে সবকিছু। যেমন 2004 সালে সুমাত্রায় যে সুনামিটা হয়েছিল, যে ভূমিকম্পটা থেকে সুনামি হয়েছিল, ওই ভূমিকম্পের যেমন আফটার শক অনেক দিন ধরে হয়েছে, প্রায় মাসখানেক ধরে হয়েছে। এটা আসলে মানে নরসিংদীতে কিন্তু বছর 2 আগেও একটা ভূমিকম্পতে এরকম ঘটনা ঘটছিল নরসিংদীতে। হ্যাঁ আমি জানি, ওটা তো মাত্রায় হয়েছে। হ্যাঁ, কাছাকাছি সময় একই জায়গায় হচ্ছে। এটা আমি তো আপনাকে বলছি ঢাকার ঝুঁকিটা যদি আমরা বিবেচনা করি, ঢাকার ঝুঁকিটা আসলে ঢাকাতে মানে ঢাকার ঝুঁকিটাকে আমরা কিভাবে বিবেচনা করবো আমি বলি। ঢাকা শহরের যে ঝুঁকি, এই ঝুঁকিটার সঙ্গে আমাদের অনেক কিছু আসলে সম্পৃক্ত। এর সঙ্গে নট অনলি আমি যে একটা বড় ভূমিকম্প হয়েই ঢাকা শহরে ক্ষতি হবে, ঢাকার কিন্তু বিষয়টা এরকম নয়। ঢাকা শহরের ক্ষেত্রে যেটা হয়েছে যে ঢাকা শহর ভার্টিক্যালি এক্সপান্ড হয়েছে। আমাদের ঢাকা শহর যদি মূল ঢাকা আজকে থেকে 100 বছর আগে ঢাকা শহর যতটুকু ছিল, আমরা যদি এখন বিবেচনা করি ঢাকা শহরটা কিন্তু আরো এক্সপান্ড হয়েছে কোন জায়গাগুলোতে। আমরা কিন্তু নিচু জলাশয় বা নিচু ভূমি এগুলোকে ভরাট করে কিন্তু আমরা ঢাকা শহর আমরা কি করেছি, এক্সপান্ড করেছি। আরেকটা যদি আমরা ঢাকা শহরকে বলি, ঢাকা শহরে আপনি সিটি ফাংশন, ঢাকা শহরের সিটি ফাংশনটা যদি আপনি দেখেন যে এখানে কিন্তু একটা ডেন্স পপুলেশনের কারণে ঢাকা শহরে আমরা প্রচুর বিল্ডিং আমাদেরকে করতে হয়েছে। হ্যাঁ, তারপরে ঘনত্ব বেশি। তারপরে ঢাকা শহরে যদি আমরা আরেকটা যদি আমরা ডিজাস্টারের বিষয় যদি আমরা করি যে ঢাকা শহরে বিদ্যুতের লাইন, গ্যাসের লাইন আমরা যথাযথভাবে আমাদের এটা গিয়েছে। তারপরে ঢাকা শহরে যে রাস্তাঘাট, আমরা আসলে একটা ভূমিকম্প হলে যে ক্ষতি হবে
এর ক্ষতিটা কিন্তু নট অনলি ভূমিকম্পের ক্ষতি, এর সঙ্গে আলাদা কিন্তু যে ফাংশনগুলো আছে ফাংশনগুলো কিন্তু এর সঙ্গে জড়িত। তো সেই জিনিসটা যদি আমরা বিবেচনা করি, আসলে আমাদের ঢাকা শহরটা কিন্তু ওই জায়গাটায় এসে কিন্তু আমরা সবাই ওরি, কারণ একটা 8 মাত্রার ভূমিকম্প হয়ে ঢাকা শহরে ক্ষতি হবে বিষয়টা কিন্তু এমন নয়। আজকে যে 5.7 মাত্রার ভূমিকম্পটা হয়েছে বা এর চেয়ে যদি আরেকটু বেশি হয়, তাহলে আমাদের এই ঢাকা শহরে কতগুলো বিল্ডিং আছে যে আমার এই বিল্ডিংগুলো 6 মাত্রার ভূমিকম্প সহনীয়। আমরা কতজন সচেতনভাবে গভর্নমেন্ট যে একটা নির্ধারিত বিল্ডিং কোড করে দিয়েছে, আমরা সেই বিল্ডিং কোড মেনে বিল্ডিংগুলো করেছি, আমরা কি আমাদের এই নিয়মগুলো মেনেছি? আসলে এগুলো যদি না মানি, ভূমিকম্প আপনাদেরকে আমি যেটা আগেই বললাম যে আসলে একটা 5.7 মাত্রার ভূমিকম্প কিন্তু আসলে ছোট ভূমিকম্প নয়, ঠিক আছে? নির্ভর করবে এর ক্ষয়ক্ষতি আমার স্ট্রাকচারগুলো আমি কিভাবে তৈরি করেছি। আমি আমার ভূমিকম্প হলে তো আসলে আমাদের 3 ধরনের বিষয় মাথায় রাখতে হয়। একটা হলো ভূমিকম্প তো একটা প্রাকৃতিক দুর্যোগ, এটাকে কিন্তু আপনি থামিয়ে রাখতে পারবেন না, এটাকে আপনি নিয়ন্ত্রণও করতে, এটাকে আপনি হওয়া থেকে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, এটা স্বাভাবিক নিয়মে হবে। বা আমরা এটাকে 3 ভাবে যদি এর ডিজাস্টারকে মোকাবিলা করার চিন্তা করি, যে ভূমিকম্প হওয়ার আগে একটা, ভূমিকম্পকালীন একটা, ভূমিকম্প হওয়ার পর একটা। এই জিনিসগুলোকে আমরা যদি খুব প্ল্যানভাবে করি, এই জিনিসগুলোকে যদি আমরা সবার মধ্যে সচেতনতা ছড়িয়ে দিই, আমার মনে হয় প্রাকৃতিক দুর্যোগ ইনশাল্লাহ যদি হয়ও আমরা ইনশাল্লাহ সবাই ভালো থাকতে পারবো। আপনি জাপানের সঙ্গে দেখেন, জাপানে অনেক বেশি ভূমিকম্প হয়, সেই জন্য কি তাদের ভূমিকম্প হলে অনেক মানুষকে মারা যায়? কারণ তারা তাদের শহরটাকে, তারা তাদের জীবন ব্যবস্থাটাকে সেভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছে, যে তারা ধরেই নিয়েছে যে তাদের একটা শহরে 8 মাত্রার মতো একটা ভূমিকম্প হবে, তারা কিন্তু সেইভাবে প্রস্তুত। তা আসলে আমাদের সবার দায়িত্ব, সরকার আমাদেরকে কিছু নিয়ম নীতি দিয়েছে, আমরা সেই নিয়ম নীতি মেনে আমাদের স্ট্রাকচারগুলো করবো, আমাদের বিভিন্ন স্থাপনাগুলো করবো, আমাদের রাস্তাঘাট সব কিছু যদি আমরা করি, ইনশাল্লাহ আমরা ভালো থাকবো।